আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। উত্তরায় জুলাই গণহত্যার আসামি ওসি শাহ আলম পালানোর ঘটনায় বিক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। গ্রেফতারে রেড অ্যালার্ট, কর্তব্যরত এএসআই বরখাস্ত। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবে নিহত আরো 6 লাশের সন্ধান। আঘাতের কারণে 5 জন এবং ওপর থেকে পড়ে একজনের মৃত্যু, ময়নাতদন্ত রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে মাইনাসের স্বপ্ন কখনোই পূরণ হবে না বললেন আমির খসরু। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। বেচাকেনাও সন্তোষজনক। ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে আকর্ষণীয় মূল্যছাড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রাত 10:39 নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে 2023 সালের 6 জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। পরদিন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন তারকা বাঁহাতি ওপেনার। 1.5 বছরের ব্যবধানে আবারও বাংলাদেশ জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন তিনি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃতি পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। এতে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরেই দূরে আছেন, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ, এই জন্যই ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তামিম। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 150 মানুষকে হত্যার মূল আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। যারা থানা থেকে তাকে পালানোর সুযোগ করে দিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক ওসি শাহ আলমের গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। বরখাস্ত করা হয়েছে উত্তরা পূর্ব থানার কর্তব্যরত এএসআই কে। বর্তমান ওসি মহিবুল্লাহকেও ক্লোজ করা হয়েছে। আরো জানাচ্ছেন আব্দিন সজীব। জুলাই বিপ্লবে আওয়ামী দুঃশাসনে যখন উত্তাল ঢাকা, তখন রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা এলাকা। বিশেষ করে বিএনএস সেন্টারের সামনে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এমনকি শেখ হাসিনা পালানোর দিনেও চলে ব্যাপক গুলিবর্ষণ। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার মামলায় মূল আসামি করা হয় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে গ্রেফতার শাহ আলমকে জিজ্ঞাসাবাদের সময় তিনি থানা থেকে পালিয়ে যান। এরপরই বিক্ষোভে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিভাবে এত বড় ঘটনা ঘটল, কে বা কারা পালাতে সহযোগিতা করলো, সেসব প্রশ্ন জোরালো হয়। এই যে প্রশাসন এখনো খুনিরা বসে আছে, তার প্রমাণ হচ্ছে গতকালকে খুনি শাহ আলমকে উত্তরা পূর্ব থানা থেকে ছেড়ে দেয়া। আমরা অতি দ্রুত উত্তরা পূর্ব থানার যে প্রশাসনিক কর্মকর্তাগুলো আছে প্রত্যেককে ক্লোজ করে উচ্চতর তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বা জুম্মা বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ করেন ছাত্র নাগরিকরা। এরপর সাবেক ওসিকে পালানোর সুযোগ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করে তারা। বর্তমান ওসি সহ সিনিয়র কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যে সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কথা বলেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান। আপনাদের বক্তব্যে তো আমরা সিনিয়রকে জানাবো বলেছি। এই ঘটনার প্রতিকার সবার আগে কে চায়? আমরা চাই। আমার আসামি পালিয়ে গেলে কি আমরা কাজ করতে পারবো? এই প্রতিকার তো প্রাথমিকভাবে আমরা চেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই কর্তব্যরত এএসআই কে বরখাস্ত করা হয়, ক্লোজ করা হয়েছে ওসি মহিবুল্লাহকেও। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা জুলাই বিপ্লবে নিহত আরো 6টি লাশের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং ওপর থেকে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে উল্লেখ করা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ সেলের সম্পাদক হাসান ইমাম। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাই বিপ্লবের শুরুতে কোটা এবং পরে স্বৈরাচার পতনের আন্দোলনে যেভাবে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডে মাতে বিগত আওয়ামী লীগ সরকার, তাতে শহীদদের সংখ্যা এখনো অজানা, বাড়ছে শহীদদের তালিকাও। এমন একটা সময় খোঁজ মিলল আরো 6 জনের মরদেহ। 6টি মরদেহই জুলাই গণঅভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানান গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর 1 জনের যে এনামুল, তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজড, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে মৃতদেহগুলোর ডিএনএ ও মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা যেন এটা মিডিয়ার মাধ্যমে এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করি। এই যারা ফ্যামিলি এখনো খুঁজে পায়নি, বিভিন্ন যারা মনে করছে গুম হয়েছে বা গণকবরে চলে গেছে, এরা যেন একটু আসে এবং লাশগুলো দেখে। এবং যেহেতু এখানে ডিএনএ সংরক্ষণ করা হয়েছে, ডিএনএ টেস্ট করলে আশা করি আমরা এটা করতে পারবো, স্যাম্পল মিলাতে পারবো। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বানও জানান হাসান ইনাম। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621324187। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্ন দেখছে, তাদের সেই আশা কখনোই পূরণ হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতের সাথে বিএনপির দূরত্ব নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তরুণদের মাঠমুখী করার লক্ষ্য নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 15 বছরে দলীয়করণ করে ক্রীড়াঙ্গন সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। অগ্রসর, সমৃদ্ধ, আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে চায়, সেখানে তরুণদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা। আসলে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা একটা বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একজোড়ে কাজ করি। এদিকে 15 বছর পর দেশে ফেরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনীতিকরণের মন গড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। ত্যাগের মধ্য দিয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। -2 কথা যারা বলে, এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে না, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নীতিগতভাবে জামাতের সাথে তেমন কোনো দূরত্ব নেই বিএনপির। দূরত্ব কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমমনা জোটের নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বিভিন্ন সূত্রে জানা গেছে তার পদে বিকল্প বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। এরই মধ্যে টিউলিপের পদের জন্য গণমাধ্যমে উঠে এসেছে অনেকের নাম। এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া সহ দুর্নীতির নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। খালা শেখ হাসিনার পতনের রেশ যেন গিয়ে পড়ল টিউলিপ সিদ্দিকের উপর। বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী। দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার কাঁধে থাকলেও উল্টো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেই। আওয়ামী লীগের একজন সমর্থক ও আবাসন ব্যবসায়ী টিউলিপকে লন্ডনে 7 লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট দেন। বিনামূল্যে ওই ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুক্তরাজ্যের রাজনীতিতে এখন এটি ব্যাপক আলোচিত বিষয়। এ নিয়ে নানা গুঞ্জন চলছে সেখানকার প্রবাসী বাঙালি ও বাংলাদেশের মানুষের মধ্যেও। ওনার আন্টির বিরুদ্ধে কখনো একটা কথাও বলে নাই পার্লামেন্টে, এতগুলো হয়ে গেল। তো এই যে একটা অ্যাকিউজেশন আসছে, এটা হচ্ছে একটা সিমটম অফ এ বিগার প্রবলেম। আর বিগার প্রবলেম হচ্ছে উনি সত্যি ডেমোক্র্যাট না আসলে উনি অটোক্র্যাট। এই আইডেন্টিটিটা আমরা আইডেন্টিফাই করার জন্যে ইউকে মিডিয়া উঠে পড়ে লাগছে এবং ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান দায় নিয়ে পদত্যাগ করার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। এ অবস্থায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। দুটা পথ আছে। একটা হলো সে যদি এখন স্বইচ্ছায় রিজাইন দেয়, চলে বলে যে আমি মিস্টেক করে ফেলছি, আমি রিজাইন দিচ্ছি এই পজিশন থেকে, এটা হতে পারে একটা পথ। আরেকটা পথ হবে ডেফিনেটলি পার্লামেন্টারি এথিক্স কমিশন ওইটা নিয়ে ইনভেস্টিগেট করবে। তারা যদি ইনভেস্টিগেশন করে পায় যে আসলেও সে করাপশনের মধ্যে জড়িত ছিল, আসলেও সে যে বাসাগুলো পাইছে ওটা আওয়ামী লীগের মেম্বারদের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের লিঙ্কের কারণে পাইছে, আর ওইটা সে ডিক্লেয়ার করুক আর না করুক ওইটা থেকে সে বেনিফিট হয়েছে, ওইটা হইলে ওইটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স হলে তাকে তারা পার্লামেন্ট থেকে বহিষ্কার করবে আর লেবার পার্টি থেকে বহিষ্কার করবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টিউলিপ ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। অন্যদিকে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তির মাধ্যমে কয়েক বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে টিউলিপ সহায়তা করেছিলেন কিনা তা অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বেসামাল চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 6 থেকে 12 টাকা। এক শ্রেণীর ব্যবসায়ীরা চাল মজুত করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাজার নিয়ন্ত্রণে আলাদিনের চেরাগ নেই এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাজেদুল হক মুহাজিরের রিপোর্টে। আমনের ভরা মৌসুমেও চড়া চালের বাজার। আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি সহ সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও কাজে আসছে না কিছুই। প্রতিনিয়ত বেড়েই চলছে প্রধান এই খাদ্যশস্যের দাম। রাজধানীর কারণ বাজারের চালের আড়তে ক্রেতা উপস্থিতি কম। 70 টাকার নিচে মিলছে না ভালো কোনো চাল। কেজিতে মানভেদে চালের দাম 6 থেকে 12 টাকা বেড়েছে। বাজারের এই নাজেহাল অবস্থায় বেকায়দায় ক্রেতা বিক্রেতা উভয়ই। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য ক্রেতাদের মনের আগুনে ঘি ঢেলেছে। আমরা বাঙালি, আমাদের খাদ্য হলো ভাত। ভাতের উপরে যদি চালের উপরে যদি এত ইয়ে হয়, মানে দাম বাড়ে, সাধারণ পাবলিক তো বাঁচার মতো না, তার বেতন তো বাড়ে নাই। মধ্যবিত্তের জন্য বাড়েন, তারপরে কিছু করার নেই। এটা বাড়বে সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত। আর ওই কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিছে, এরা বলে গাড়ির ব্যবসা করে, ফার্সের ব্যবসা করে, প্লটের ব্যবসা করে। এতে চাইলে আসার উদ্দেশ্য কি? বাণিজ্য উপদেষ্টা বলছেন যে ওনার কাছে কি যেন বলছেন, জাদুর আলাদিনের চেরাগ নেই, কিন্তু এটা আসলে ওনার এভাবে বলাটা ঠিক না। এটা উনি মনে মনে বলবেন যে ওনার হাতে চেরাগ নাই, কিন্তু পাবলিকের সামনে এটা বলা ঠিক না ওনার, কারণ উনি তো দায়িত্বে আছেন, সবকিছু দায়ভার তো ওনার থাকবেই। ভাতের সাথে মাছ খাবেন, সেখানেও স্বস্তি নেই। রুই, তেলাপিয়া, পাঙ্গাস কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা করে। এখন তো মাছের পুরা সিজন, এখন হিসাবে মনে করেন মাছের দাম আরো 50 টাকা কম কেজিতে হওয়া উচিত ছিল, কিন্তু সেই হিসাবে হচ্ছে না। যে মাছের দাম রেগুলার যে জিনিসটা দেখাইতেছে, ওরা বারবার বলতেছে যে সিন্ডিকেট।
সিন্ডিকেট তো ব্যক্তি যে বিজনেস করতে সেও তো একটা সিন্ডিকেট, তার সিন্ডিকেটটা ভাঙবে কি? নিম্ন মধ্যবিত্তের জন্য আসলেই কষ্টকর হয়ে যাবে, মধ্যবিত্তের জন্য কিছুটা কষ্টকর হয়েই যায়। শীত বাড়ার সাথে সাথে বাজারে বেড়েছে সবজি সরবরাহ, দামও তুলনামূলক কম। আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, কিন্তু আপাতত এই সবজি ছাড়া মাছ আর ভাত প্লেটে তুলতে সাধারণ মানুষের খরচ করতে হচ্ছে একটু বেশি। তাই তারা বলছেন সরকারের কাছে আলাদিনের চেরাগ থাকুক বা না থাকুক, আসছে রমজানের মধ্যে এই নিত্যপণ্যের দাম সহনশীল করতে হবে। কেননা অন্য সব সরকারের চেয়েও এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশাটা একটু বেশি। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক 2 দিনের ছুটিতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়েছে মেলায়। স্টলে স্টলে তাদের পদচারণা, বেড়েছে কেনা বেচাও। মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। বাণিজ্য মেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন তরিক ইসলাম। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন কানায় কানায় ভরা। ঢাকা ও আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে সবার গন্তব্য বাণিজ্য মেলা। মেলায় ভিড় বেশি ইলেকট্রনিক্সের দোকানে। ক্রেতাদের চাহিদা মতো পণ্য নিয়ে বাণিজ্য মেলায় রয়েছে মিনিস্টার প্যাভিলিয়ন। স্টল ঘুরে নিত্য প্রয়োজনীয় ও আধুনিক সব পণ্য কিনছেন ক্রেতারা। যে কোনো কিছু হোক, আমাদের ফ্যামিলিতে যত কিছুই পারচেস করা হোক না কেন, সব মিনিস্টার থেকে পারচেস করা হয়। এই জন্য আমি আপু আম্মু থেকেই দেখছি যে এটাই পারচেস করে, তো টিভিও আমাদের এটাও কেনা দরকার ছিল, তো আমরা মিনিস্টারেই প্রেফার করি সবসময়। পণ্যের ক্ষেত্রে যে আমাদের নতুন এডিশন, নতুন সংযোজিত হয়েছে আমাদের অক্সিজেন সিরিজের এসি, ওয়ার্ল্ড রিনাউন্ড একটা ব্র্যান্ড। তাছাড়া আমাদের হোম অ্যাপ্লায়েন্স রয়েছে। একই দৃশ্য দেশীয় পণ্য ভীষণের প্যাভিলিয়নেও। রেফ্রিজারেটর, টিভি, হোম অ্যাপ্লায়েন্স এবং এসিতে আপকামিং প্রোডাক্ট আসছে। ভীষণের ইউজ করে আমি খুব মজা পাই, এর জন্য ভীষণ আমি কিনতে আসছি। ভীষণের পণ্যটা আমার কাছে ভালো লাগে, তাই ভীষণ বেছে নিচ্ছি আর কি। ওয়ালটনের স্টলেও উপচে পড়া ভিড় ক্রেতাদের। প্রতিটি পণ্যে আধুনিকতা ও প্রযুক্তির ছাপ থাকায় ঝুঁকছেন অনেকে। আমরা এশিয়া মহাদেশে সর্ববৃহৎ আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী 6 স্টার রেটিংযুক্ত এয়ার কন্ডিশনার ডিসপ্লে করেছি, এআই প্রযুক্তি সম্পন্ন স্মার্ট রেফ্রিজারেটর। এছাড়া আমাদের টেলিভিশন, কম্পিউটার, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স সহ সকল পণ্য এখানে প্রদর্শন করা হয়েছে। বিগত 4 বছর ধরে ইউজ করছি ওয়ালটনের, এখনো অবধি সিঙ্গেল কোনো প্রবলেম হয় না। সো আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আবার এসে ভিজিট করছি যে নতুন কি এসেছে। প্রথমবারের মতো অনলাইনে মিলছে মেলার প্রবেশ টিকিট, ফলে অনলাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি নেই বাণিজ্য মেলায়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। লালমনিরহাটের দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত সীমান্তের প্রায় আধা কিলোমিটারের মধ্যে বিএসএফ 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিককে দিয়ে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়েছে। স্থানীয়রা এসব দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেন। এতে নির্মাণ কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। এই ঘটনায় দহগ্রাম সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছে বিজিবি। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। সিলেটে খুলনা টাইগার্সকে 28 রানে হারিয়ে বিপিএল এ দ্বিতীয় জয় পেয়েছে দুর্বার রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 178 রানের চ্যালেঞ্জ স্কোর পায় রাজশাহী। 67 রানে 4 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপদে পড়ে তারা। এরপর ইয়াসির আলীর 25 বলে 41 আর বায়ান বার্লের 29 বলে 48 রানের ঝড়ে বড় সংগ্রহ পায় এনামুল হক বিজয়ের দল। জবাবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি খুলনার ব্যাটাররা। তাতে 19 ওভারে 3 বলে 150 রানে থামে মেহেদী হাসান মিরাজের দলের ইনিংস। সর্বোচ্চ 33 রান আসে আফিফ হোসেনের ব্যাটে। ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে এবারের বিপিএল এ প্রথম জয় পেয়েছে সিলেট টাইগার্স। সিলেট
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 6 উইকেটে 193 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। 43 বলে 73 রান করেন লিটন দাস। এছাড়া মুনিম শাহরিয়ারের ব্যাটে আসে 52 রান, কিন্তু এই রানকেও টপকে যায় সিলেটের ব্যাটাররা। শুরুতে 27 বলে 58 রান করে দলের জয়ের ভিত্তি গড়ে দেন জাকির হাসান। এরপর শেষ দিকে রনি তালুকদারের 20 বলে 30 আর আরিফুল হকের 15 বলে 28 রানের ঝড়ে 8 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সিলেট। এ নিয়ে 6 ম্যাচেই হারল ঢাকা ক্যাপিটাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। উত্তরায় জুলাই গণহত্যার আসামি ওসি শাহ আলম পালানোর ঘটনায় বিক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। গ্রেফতারে রেড অ্যালার্ট, কর্তব্যরত এএসআই বরখাস্ত। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবে নিহত আরও 6টি লাশের সন্ধান। আঘাতের কারণে 5 জন এবং ওপর থেকে পড়ে 1 জনের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। খালেদা জিয়াকে মাইনাসের স্বপ্ন কখনোই পূরণ হবে না বললেন আমির খসরু। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। বেচাকেনাও সন্তোষজনক। ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে আকর্ষণীয় মূল্য ছাড়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।